তাদেরকে শায়েস্তা করতে হবে এবং আইনগতভাবেই করতে হবে। আমরা মনে করি এটি যদি না করে, একটু শেষ করে শব্দটা আমি ওই আইন আর শায়েস্তা দুটি শব্দ বলেছেন তো, আপনি যখন বলবেন, আপনি তো একটা পাবলিক ফিগার, আপনি যখন বলবেন শায়েস্তা করার এবং তখন আপনার কথায় উদ্বুদ্ধ হয়ে যদি লিটারেলি কেউ শায়েস্তা করতে যায়, সেই দায় কি আপনি নেবেন? আইন আছে দেশে, গণমাধ্যম কমিশন আছে, সেখানে না গিয়ে আপনি বলে দিলেন শায়েস্তা করার কথা। না, অবশ্যই দেখুন, যখন আমার চোখের সামনে এরকম জিনিস একটার পর একটা হতে থাকবে, আমি যখন কিছু প্রতিবাদ করব না, এই কথাটি কিন্তু আজকে থেকে 5 মাস আগে বলেনি, অভ্যুত্থান পরবর্তী সময়ে কিন্তু ধীরে ধীরে বলা শুরু করেছে, যেই অভ্যাসটি আজকে থেকে 6 মাস আগে তাদের ছিল। অর্থাৎ যখন আমরা কথা বলছি না, খুব ভালো সাজছি, তখন তারা ধীরে ধীরে এই সুযোগটি নিচ্ছে। দেখুন, আমরা আসলে সবচেয়ে বড় যে সমস্যাটি হয়েছে এই অভ্যুত্থান পরবর্তী সময়ে, এই অভ্যুত্থানের নেতৃত্বে যারা ছিল, এই তরুণ প্রজন্ম যারা ছিল, তারা আসলে এখন একটা সমস্যার মধ্যে পড়ে গিয়েছে। সমস্যাটা হচ্ছে তারা এখন পুরো বাংলাদেশের মানুষকে মনে করছে হয় এরা খুব ভালো মানুষ, না হয় এরা ভালো হয়ে যাবে, দুইটার কোনোটাই আসলে হবে না। আমরা আমাদের জায়গা থেকে মনে করি এরা আসলে বেশিরভাগ ক্ষেত্রে, যেই হোক না কেন, শক্তের ভক্ত নরমের জম। এই জন্য আপনাকে কিছু কিছু ক্ষেত্রে শক্ত হতে হবে, যদি না হন অনেকে আবার মাথা চারা দিয়ে উঠবে। আমার এই জায়গায় কিছু আপা বেশ কিছু কথা বলেছেন, আপনি কিছু প্রশ্ন করেছেন, এই জায়গায় আমার কিছু উত্তর রয়েছে, এই উত্তরগুলো আমার দিতে হবে। দেখুন, এরকম একটি কথা এসেছে পক্ষ থেকে যে এই যে ভাঙচুর করা বা এই বিষয়গুলো, এগুলো হচ্ছে নির্বাচন দীর্ঘায়িত করার চক্রান্ত। এখন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার, ডক্টর ইউনূস তার জায়গা থেকে দুইটি টাইম বলেছিলেন। প্রথমে একটি হচ্ছে 26-এর মাঝামাঝি, 25-এর শেষ। কয়েকদিন আগে তিনি আরেকটি সাক্ষাৎকারে বললেন 25-এর শেষ নাগাদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলেন, জাতীয় নাগরিক কমিটি বলেন, এই অভ্যুত্থানের যারা নেতৃত্বে ছিল তারা বলেন, কেউই এই সময় নিয়ে কিন্তু প্রতিবাদ করেনি। সো আমরা যদি ওই ক্ষমতাকে দীর্ঘায়িত করারই চিন্তা করতাম বা অন্তর্বর্তীকালীন সরকারকে, আমরা এই জায়গায় প্রতিবাদটি জানাতাম, যেটি জানাইনি। 2, আপা একটি কথা বললেন, তার জায়গায় হয়তো তিনি চিন্তা করছেন এভাবে যে দুজন প্রধানকে সরিয়ে দেওয়ার যে একটি অতীত রয়েছে। দেখুন, আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই লাশগুলো, রক্তগুলো আমাদের চোখের সামনে দেখা, আমরা ওই ক্ষমতার যে নীতি ছিল, যেই কাজটি করা হয়েছিল, অবশ্যই সেই ভয় থাকে স্বাভাবিক, কিন্তু আমরা যদি সেই নীতি আমাদের মাথায় থাকতো, তাহলে 5ই অগাস্টই এই বিজয় নিশ্চিত হওয়ার পর সেদিন বিকালে আমরা বসে কখনো বিএনপির যিনি ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানের সাথে সরাসরি কথা বলতাম না। সেদিন ওই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যারা ছিল, তারা যেটা করতো এটাই বাংলাদেশের মানুষ মেনে নিত। তারপর সেদিন আমরা বিএনপির সাথে কথা বলেছি, জামায়াতের সাথে কথা বলেছি, অন্যান্য রাজনৈতিক দলগুলোর সাথে কথা বলেছি, সিভিল সোসাইটির সাথে কথা বলেছি, সেনাবাহিনীর সাথে কথা বলেছি, প্রত্যেক স্টেক হোল্ডার যারা এই অভ্যুত্থানের সাথে সংশ্লিষ্ট ছিল, সকলের সাথে কথা বলেছি। সো আমরা একটা জিনিস শুধু স্পষ্ট করে বলি, এই ক্ষমতা এই মুহূর্তে আমাদের চোখের সামনে নেই। এই মুহূর্তে চোখের সামনে আমাদের ওই হাজারের উপরের যে লাশ আর রক্ত, আর যেই স্পিরিট এবং স্বপ্নগুলোকে সামনে রেখে তারা এই জীবনগুলো দিয়েছিল, সেই স্পিরিট আমাদের চোখের সামনে। এটার জন্য আমাদের যে লড়াই, এই লড়াইটা করতে আমরা আমাদের জায়গায় প্রস্তুত। এবং আরেকটা জিনিস হচ্ছে, সরকারে আমরা সমালোচনা করি, আমি আমার জায়গা থেকে অসংখ্য সমালোচনা করি, কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে কি, এই সরকারটা কোন সময় আছে, এই সরকারটা কি ফেস করছে। বিগত 16 বছরে বাংলাদেশে প্রত্যেকটা রাজনৈতিক দল, আপারা থেকে শুরু করে, আমরা তাদের ভয়েস শুনে শুনে নতুন ইনসাইট পেতাম। সরকারের বিরুদ্ধে রুমিন ফারহান আপা কথা বলতো, আন্দালিব রহমান পার্থ কথা বলতো, পিনাকি ভট্টাচার্য কথা বলতো, ইলিয়াস হোসেন কথা বলতো। এই কথাগুলো আমাদেরকে নতুন করে ভাবতে শেখাতো। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি হচ্ছে, এই বিগত 16 বছরে সবাই তাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে, খুনি হাসিনাকে সরাতে পারেনি। 24-এর ইলেকশনের পরে মানুষ মনে করছিল আর মনে হয় সরানো সম্ভব না, এই চিন্তাটাও মানুষের ভিতরে এসেছিল। সেই জায়গায় তাহলে এমন একটা রেজিম প্রত্যেকটা জায়গায় তৈরি করা হয়েছিল। খুনি হাসিনা শুধু পালিয়েছে, প্রত্যেকটা অফিসে, প্রত্যেকটা জায়গায় এখন পর্যন্ত যেটুকু সহযোগিতা করা দরকার, চেয়ারটিকে সামনে রেখে ওইটুকু পর্যন্ত সহযোগিতা এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। কিন্তু সবচেয়ে বড় কথা হচ্ছে, আপনি তো একটা সেট আপ রেডি করে রাখেননি, যে আমি অর্ডার দিলাম, আমার একটা সেট আপ তৈরি, সেটাকে দিয়ে আমি এটাকে প্রতিস্থাপন করে ফেলবো। এই জায়গায় সরকারের সবচেয়ে বড় সমস্যাগুলো সরকার ফেস করছে। আরেকটা জিনিস হচ্ছে, আপনি খুব ভালো করে জানবেন, এই নিউজের হেডলাইন কি হবে ডিজিএফআই ফোন দিয়ে ঠিক করে দিত। এই জায়গায় প্রত্যেকটা মানুষ এটা আরো বেশি ফেস করেছিল। মানুষের এতদিন ধরে মুখ বন্ধ করে রাখা হয়েছিল, সেই মানুষগুলো এখন কথা বলতে পারে। আমি শুধু শেষ করি, 30 সেকেন্ড নিব। সেই মানুষগুলো এখন কথা বলতে পারছে। এই কারণে 6 মাসে 200টা আন্দোলন হয় ঢাকায়। বিগত 6 বছরে ঢাকায় 50টা আন্দোলন করা সম্ভব হয় না। প্রত্যাশিত যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান থাকা দরকার ছিল, কার্যক্রম থাকা দরকার ছিল, সেটি আমরা আমাদের জায়গা থেকে দেখি না। বরং আমরা আমাদের জায়গা থেকে গুরুত্বপূর্ণভাবে, একদম খুবই দুঃখজনকভাবে দেখি, এই আইন শৃঙ্খলা রক্ষাকারী
বাহিনী বিগত 16 বছরে তাদের রন্ধ্রে রন্ধ্রে যে চর্চাটা একটা চলে এসেছিল, যে ক্ষমতাসীনদের চাটা, এই যে মানে দালালি করার যে চর্চাটা, এটা এখন তাদের ভিতর আবার ঢুকে গিয়েছে। এতদিন তারা 32-এর দিকে যেত, এখন তারা গুলশানের দিকে যাওয়া শুরু করে। আমরা অবাক হয়ে যাই, কোনো একটা কাজে যদি আপনি সচিবালয়ের দিকে যান, দেখবেন কোনো একটা রাজনৈতিক দলের বড় একজন লিডার গিয়েছে, তার চারপাশে একজন অতিরিক্ত সচিব ঘুরে, একজন যুগ্ম সচিব ঘুরে, একজন উপসচিব ঘুরে। ওই রাজনৈতিক দলের ওই ব্যক্তি তো নিজেও জানে না, কিংবা তাকে বাকিদেরকে বলাও হয়নি যে আমি যাচ্ছি আপনারা আসেন, কিন্তু তারা তার পিছনে পিছনে ঘুরতে থাকে। অর্থাৎ এই যে বিগত 16 বছর ধরে তাদের দালালি করার যে রন্ধ্রে রন্ধ্রে একটা চর্চা তৈরি হয়েছিল, এখন তারা সেটিতে ব্যস্ত। এখনও সেটি দেখা যাচ্ছে। এত রক্ত এবং জীবনের বিনিময়ে আপনি যখন নতুন এই বাংলাদেশে এই প্রশাসনের বিভিন্ন মানুষকে বিভিন্ন জায়গায় বসান, ট্রান্সফার করেন, তখন আপনি নতুন করে আবার যে বিষয়টি দেখতে পান যে এই মানুষগুলো এখন জনতার জন্য কাজ না করে আবার চিন্তা করছে সামনে কারা ক্ষমতা আসবে, যেই আসুক। দেখুন, এখানে দল হিসেবে বিএনপি জামায়াত গুরুত্বপূর্ণ নয়, গুরুত্বপূর্ণ হচ্ছে এই মানুষগুলোর চিন্তা চেতনা, মনস্তত্ত্ব, তাদের অ্যাক্টিভিটি। তারা এখন ওই মনস্তত্ত্বে আছে এবং তারা এগুলোর পিছনে ছুটছে। ব্যাপারটি এমন নয় কোনো একটি রাজনৈতিক দল তাদেরকে এটি বলেছে। এবং সবচেয়ে বড় যে সমস্যাটি হয়েছে, আমরা দেখেছি স্বরাষ্ট্র উপদেষ্টার পক্ষ থেকে এরকম বোল্ড কোনো স্টেটমেন্ট আমরা আমাদের জায়গা থেকে এইগুলোর এগেনস্টে আমরা আমাদের জায়গা থেকে দেখিনি। আমাদের এই বিষয়গুলো দেখতে দেখতে আমরা যত জায়গা দিকে বলা যায়, আমাদের ছাত্র উপদেষ্টারা রয়েছেন, অন্যান্য উপদেষ্টাদের সাথে, শহীদ পরিবার আহতদের সাথে যখন তাদের বিভিন্ন সময় বসা হয়, প্রত্যেকটি জায়গায় আমরা এই কথাটি আমাদের জায়গা থেকে উল্লেখ করেছি। কিন্তু আমরা যখন দেখছি ওই গাজীপুরে প্ল্যান করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 30-40 জন প্রতিনিধিকে ওই মোজাম্মেল হোসেনের বাসায় ডেকে নেওয়া হচ্ছে, ডেকে নিয়ে তাদেরকে হামলা করা হচ্ছে এবং প্রত্যেককে এভাবেই মাথায় কোপানো হয়েছে যেন একটা কোপ দিয়ে একজন মারা যায়। যার হাতে লেগেছে ওকে হাতে কোপানো হয়নি, তার মাথায় কোপানো হচ্ছিল, সে হাত দিয়ে নিজের মাথাকে প্রোটেক্ট করতে গিয়েছিল। তো এভাবে যখন ডক্টররা দেখছে যে তার এমনকি মাথার যে মস্তিষ্ক, সেই মস্তিষ্ক পর্যন্ত দেখা যাচ্ছে, তো ফ্যাক্ট হচ্ছে এটা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যারা ওই গাজীপুরে এই অভ্যুত্থানের সামনে সারিতে ছিল, তারা শুধু নয়, আজকে তারা এরপরে এই ফ্যাসিস্ট বিরোধী অভ্যুত্থানে যারা যারা ছিল, হোক বিএনপি, হোক আওয়ামী লীগ, হোক ছাত্রদল, হোক শিবির, বিএনপি হোক, জামায়াত হোক, শিবির হোক, ছাত্রদল, যে হোক, যারা এই অভ্যুত্থানে অংশগ্রহণ করেছিল, ধীরে ধীরে প্রত্যেকের দিকে ওই চাইনিজ কুড়ালটি যাবে, ওই রামদাটি যাবে। আমরা আমাদের জায়গা থেকে মনে করেছি সময় শেষ হয়ে গিয়েছে, দেয়ালে এখন পিঠ থেকে গিয়েছে। এখান থেকে যদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, স্বরাষ্ট্র উপদেষ্টা, সংশ্লিষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে কোনো ইউনিট, তারা যদি তাদের কাজটা না করতে পারে, তাহলে তাদের এই চেয়ারগুলো তার থাকার প্রয়োজন নাই। আমরা সেদিনই তারপরের দিন সকাল 11টায় একটি মিটিং হয়, আমরা আমাদের জায়গা থেকে স্পষ্ট করে জাস্ট একটি কথা বলেছি, এটা শুধু গাজীপুর নয়, গাজীপুর একটা এক্সাম্পল যেখান থেকে শুরু হচ্ছে, পুরো বাংলাদেশে এটা ছড়িয়ে পড়বে, ছড়িয়ে পড়তে 1 মাসও সময় লাগবে না। আপনারা এটা গাজীপুরকে দিয়ে শুরু করবেন, কিন্তু এই যে অপারেশন ডেভিল হান্ট, এটা শুধু গাজীপুরের নয়, এটা পুরো বাংলাদেশের জন্য। এবং এখন পর্যন্ত যে প্রায় শতাধিক গ্রেফতার হয়েছে, আমরা প্রতিনিয়ত এটা আপডেট নিচ্ছি, এটা পুরো বাংলাদেশ থেকে হচ্ছে। আমরা জাস্ট আমাদের জায়গা থেকে একটা কথাই বলি, আমরা কোনো উপদেষ্টাকে সামনে রেখে অভ্যুত্থান করিনি। এই অভ্যুত্থান জনগণের চাওয়াকে রেখে সামনে রেখে হয়েছে। শেষ করে শুধু আপু, এখানে হাজার মানুষের রক্ত রয়েছে, জীবন রয়েছে, এগুলোকে সামনে রেখে যে কোনো চেয়ারের দায়িত্বশীল যে কোনো ব্যক্তি, হোক উপদেষ্টা, হোক যে কোনো বাহিনীর প্রধান, তারা যদি তাদের দায়িত্ব পালন না করে, আমরা যে কারো বিরুদ্ধে যে কোনো কঠোরভাবে যে কোনো পদক্ষেপ নিতে সবসময় প্রস্তুত। জি, গাজীপুরের ঘটনা ঘটার পরে এবং আপনি এবং হাসনাত আবদুল্লাহ যখন গাজীপুরে গেলেন, তারপরে আপনি বললেন যে একটা মিটিং হয়েছে, আপনারা কোনো না কোনো চাপকে প্রয়োগ করেছেন, মানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, যে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে এতদিন আমরা চিন্তায় চাঁদাবাজি হচ্ছে, মানুষজন অভিযোগ করছে, আমার প্রশ্ন কিন্তু সেই জায়গায় ছিল, আমরা কোনো অপারেশন করতে দেখিনি। তারা মানে 24 ঘন্টার মধ্যে অপারেশন ডেভিল হান্ট, আরেকটা কি আজকে সন্ধ্যার সময় হচ্ছে সেন্ট্রাল কমান্ড সেন্টার, হ্যাঁ সেন্ট্রাল কমান্ড সেন্টার খুব অ্যাক্টিভ মনে হচ্ছে। মানে আপনি যে বললেন যে গুলশানে যায়, আগে মানুষ ধানমন্ডির দিকে যেত, এখন গুলশানে যায়, গুলশানে গেলেই কাজ হয় নাকি রূপায়ণ টাওয়ারের দিকে গেলেও কাজ হয় কখনো কখনো? দেখুন, আপনাকে জাস্ট একটা জিনিস বলি, এখানে আসলে কোনো নির্দিষ্ট একটি পথ আসল পথ না, এই পথ হচ্ছে ক্ষমতার পথ। আমাদের এই যে মানুষগুলো, যেই মানুষগুলো এই প্রত্যেকটা সিস্টেমের সাথে জড়িত, তারা আসলে ক্ষমতাকে সামনে রেখে সেই পথে হাঁটা শুরু করে। এই ক্ষমতা যেদিকে থাকবে তারা সেদিকে হাঁটে। সবচেয়ে বড় আমরা যে জায়গাটিতে কথা বলছি, এই সমস্যাটা কিন্তু পথের সমস্যা না, এই সমস্যা হচ্ছে মনস্তত্ত্বের সমস্যা। এই সমস্যা হচ্ছে এতদিনের যে চর্চা, এই যে অপসংস্কৃতি কালচার, এই জায়গাটাতে সমস্যা। আমরা আমাদের জায়গা থেকে যখন দেখছি গাজীপুরে এরকম একটি নৃশংসতা হয়েছে, আমাদের অবশ্যই দেখুন
দেখুন, আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই অভ্যুত্থানের সামনের সারিতে থেকে অভ্যুত্থানের নেতৃত্ব দিয়েছে। আমাদের জায়গা থেকে মনে হয়েছে যখন একটি অন্তর্বর্তীকালীন সরকার এসেছে, সেই অন্তর্বর্তীকালীন সরকারকে তার কাজটি করতে দেওয়া উচিত। আমরা মাঠে আছি, আমরা মাঠ থেকে জনগণের যে দাবি দেওয়া সেগুলো তাদের কাছে তুলে ধরবো, আমাদের ছাত্র প্রতিনিধি রয়েছে তাদের মাধ্যমে তুলে ধরবো। কিন্তু এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং অন্তর্বর্তীকালীন সরকার, এই দুইটির মধ্যে একটি সুস্পষ্ট পার্থক্য থাকতে হবে, একটি পর্দা থাকতে হবে। সেই জায়গা থেকে আমরা সব সময় সরকারকে তার যে স্বাধীনতা, সেই স্বাধীনতার জায়গায় রেখে আমরা তাদেরকে কাজ করতে দিয়েছি। কিন্তু এই যে 6 মাস আমাদের কাছে মনে হয়েছে যখন অন্তর্বর্তীকালীন সরকার কাজ করা শুরু করেছে, ওই টাইমে এরকম একটা ফ্যাসিস্ট রেজিমকে ভাঙতে হয়েছে, ভেঙে সেখান থেকে ছোট থেকে ধীরে ধীরে বড় হতে হয়েছে, স্টেবল হতে হয়েছে এই অন্তর্বর্তীকালীন সরকারকে। সেই জায়গায় আমরা কিন্তু এই সময়টা আমাদের জায়গা থেকে দেওয়ার চেষ্টা করেছি। কিন্তু আমরা এখন 6 মাস ধরে দাঁড়িয়ে মনে করছি, শেষ করি যে সরকারের কিংবা এই বিভিন্ন মন্ত্রণালয়ের তাদের যে সুপ্তাবস্থা, এই সুপ্তাবস্থা শেষ। এখন যদি তারা তাদের জায়গা থেকে যেই কাজটুকু করা দরকার, যেটা মানুষের প্রত্যাশা, সেটা না করতে পারে, তাহলে আমরা যেভাবে দাঁড়িয়ে গিয়েছিলাম বিগত সময়, আমরা সেইভাবে যে কোনো উপদেষ্টা হোক, যে কোনো চেয়ার হোক, তার বিরুদ্ধে দাঁড়িয়ে যাব। জি, তার মানে আর গত 5 ফেব্রুয়ারি 32 নম্বর ঘুরিয়ে দেওয়ার পরে আবার লিখলেন লেটস রিবিল্ড বাংলাদেশ, ভাঙার পর গড়ার আহ্বান, মানে কি করে? এবং আমার মনে মানে এইরকম কি মনে করার কোনো কারণ আছে কিনা, যেটা আপনারা শুরু করেছেন সেটা আসলে আপনারা এখন আর কন্ট্রোল করতে পারছেন না বলে সেটা আবার রিবিল্ড করে কন্ট্রোল করার চেষ্টা করছেন, কিন্তু যা হবার, যেটা ছড়িয়ে যাবার পুরো বাংলাদেশে সেটা ছড়িয়ে গেছে, এমন কিনা? এরকম কেউ ভাবলে ভুল করবে কিনা? আপনার যে লাইনটি বলেছেন এটার সাথে সরাসরি দ্বিমত প্রকাশ করি যে যা আপনারা শুরু করেছেন সেটা অ্যাকচুয়ালি আপনারা কন্ট্রোল করতে পারছেন কিনা। না, আমরা এটা শুরু করিনি, এটা বাংলাদেশের জনগণ শুরু করেছে। এই বাংলাদেশের জনগণ যদি ওই 3, 4, 5 অগস্টে স্বতঃস্ফূর্তভাবে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকে রাজপথে না নামতো, এই অভ্যুত্থান সফল হতো না। আমরা সবসময় এই যে ক্রেডিটটি, এটি বাংলাদেশের সাধারণ প্রত্যেকটি শ্রেণীর মানুষকে দিয়ে এসেছি। আমরা আমাদের জায়গা থেকে মনে করি এই যে 24-এ যে অভ্যুত্থান হয়েছে, এই যে 32 নম্বরে যে ঘটনাটি হয়েছে, এটার জন্য একমাত্র এবং সবচেয়ে বেশি দায়ী হচ্ছে শেখ হাসিনা, খুনি শেখ হাসিনা। তিনি বিগত 16 বছরে তিনি যা কুকর্ম করেছেন, তার পরিবার, তার সাঙ্গপাঙ্গ, তার দোসররা যা করেছেন, সেই কারণেই এই যে 24-এর যে অভ্যুত্থান, সেই অভ্যুত্থান হয়েছে এবং তাকে এভাবে মুখে চুন কালি মেখে দেশ ছেড়ে পালাতে হয়েছে, তার সকল কর্মী যারা ছিল সমর্থক তাদেরকে একা করে দিয়ে। এই 5 অগস্টের পরে আপনি যদি এই 25 সালের এই ঘটনা দেখেন, মানুষ ওই 5 অগস্টের দিনে এটা হওয়া উচিত ছিল, কিন্তু মানুষ তারপরও কোনো একটা জায়গা থেকে ওই 32-এর দিকে এভাবে যায়নি কিংবা সেটিকে রক্ষা করেছিল। আজকে এটি আবার কেন হলো? কারণ ওই খুনি হাসিনা আবার বাংলাদেশের তরুণ সমাজ এবং ছাত্রদের উদ্দেশ্যে কথা বলতে আসে, যেই খুনি হাসিনা এদেশের হাজারের অধিক ছাত্র জনতাকে এভাবে নির্মমভাবে খুন করেছে শুধু ক্ষমতায় টিকে থাকার জন্য। কোন সাহস এমন একজন খুনি বাংলাদেশের ছাত্র জনতার উদ্দেশ্যে কথা বলতে আসে? তখনই বাংলাদেশের মানুষ আবার ক্ষোভে ফেটে পড়েছে এবং বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধভাবে, আপনি সেখানে শুধুমাত্র বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যারা সমর্থক ছিল, অ্যাক্টিভিস্ট ছিল, তারা গিয়েছে কোনোদিন বলতে পারবেন না। বাংলাদেশের সকল রাজনৈতিক দলের যারা এই অভ্যুত্থানে শক্তি ছিল, সকলে সেখানে অংশগ্রহণ ছিল। আমরা বিএনপির বড় বড় এরকম নেতাকর্মী ছিল যাদের পোস্ট দেখেছি বুলডুজার কোথায়, এবং আমাদেরও ভিতরটা আসলে তখন এই কথাই বলছিল যে বুলডুজার কোথায়। কারণ এই খুনি হাসিনা কিভাবে এই ছাত্র জনতার উদ্দেশ্যে কথা বলতে পারে যখন এই ছাত্র জনতার শহীদ হওয়ার পরে তার বাবা মার চোখের পানি এখনো শুকায়নি? সেই জায়গা থেকে এই যে ক্ষোভের উদ্গীরণ বা মানুষের এই ক্ষোভের যে বিস্ফোরণ, এটা খুনি হাসিনা তার জায়গা থেকে করেছে। আমরা আমাদের জায়গা থেকে বলছেন এটা ফাঁদ ছিল। দেখুন, আমরা আমাদের জায়গা থেকে যে জিনিসটি মনে করি, দেখুন তিনি যে কোনো একটা নির্দিষ্ট অ্যাঙ্গেল থেকে বলতে পারেন কথাটি, কিন্তু আমরা আমাদের জায়গা থেকে মনে করি আমরা যদি এই জায়গাটাতে মানে এটা যদি তার ফাঁদে পা দেওয়া হতো, তাহলে তার পরের দিনই আমরা আমাদের জায়গা থেকে কখনোই এই পজিশনে আসতাম না।